ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করছে। কারো যদি পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টে হয় তাহলে সে বিডিও অফিসে পোস্টিং পাবে। কারো সাপোজ পিডব্লিউডি তে হলো তাহলে পিডব্লিউডি অফিসে সে পোস্টিং পাবে। তা ডিপেন্ড করছে যে সে কোন ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছে সেই ওয়াইজ অফিসে পোস্টিং হবে। তো এটা পুরোপুরি নাম্বার ওয়াইজ, মানে নাম্বার যেমন আর কি যার থাকবে সেরকম ভাবে তাদের আর কি ঠিকঠাক হবে। হ্যাঁ, কে কোন ডিপার্টমেন্টে পাচ্ছে এটা আমাদের হাতে থাকে না। যেমন আমি পিডব্লিউডি তে পেয়েছি, এটাতে কিন্তু আমার কোনো রকম আমার কোনো ভূমিকা নেই। শুধুমাত্র আমার ভূমিকা সেই জায়গাতে আছে যে সেক্রেটারিয়েটে হবে নাকি, মানে আমি প্রেফারেন্সটা কি দিয়েছি। আমার যদি ভালো স্কোর থাকে তাহলে আমার ফার্স্ট প্রেফারেন্সই আমাকে দেওয়া হবে, কিন্তু কার কোন ডিপার্টমেন্টে হবে সেটা পুরোপুরি পিএসসি ডিসক্রিপশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজ আমার সঙ্গে রয়েছে মিস তনুশ্রী মন্ডল ম্যাডাম, যিনি রিসেন্টলি যে প্রকাশিত হয়েছে ডাব্লিউবিসিএস গ্রুপ সি এর রেজাল্ট, সেখানে তিনি রেভিনিউ পদে তিনি সিলেক্ট হয়েছেন। ম্যাডাম, প্রথমেই আমাদের বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ। ম্যাডাম, প্রথমে আমি বা সবাই আর কি আপনার সম্পর্কে আর কি জানতে চায়, আপনি কোথা থেকে আর কি বিলং করছেন, পাশাপাশি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আর আপনি ডাব্লিউবিসিএস আর কি প্রিপারেশনটা কবে থেকে শুরু করেছেন। আচ্ছা, আমার বাড়ি পুরুলিয়া জেলাতে। আমি বর্তমানে এখানেই কর্মরত। আর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছিল 2018 সালে। আমি তারপরেই ডাব্লিউবিসিএস এর জন্য, স্পেশালি আর কি পাবলিক সার্ভিস কমিশনের এক্সামস গুলোর জন্য প্রিপারেশন শুরু করি। ফোকাস ছিল ডাব্লিউবিসিএস, কিন্তু তার আগে যাতে কিছু একটা চাকরি পেয়ে অন্তত একটু স্টেবল হয়ে যায় সেটার একটা ইচ্ছে ছিল। তাই আমি মূলত ওই পাবলিক সার্ভিস কমিশনের বাকি এক্সাম গুলো অ্যাপিয়ার করতাম। তো তারপরে প্রথমে আমার সিলেকশন হয় পিএসসি ক্লার্কশিপ 2019 পরীক্ষাটাতে। সেখানে আমি পিডব্লিউডি তে এলডিসি হিসেবে সিলেক্টেড হই। আমি সেখানে প্রায় 7 মাস মতো কাজ করেছি। আমার পোস্টিং ছিল নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, কলকাতা হেডকোয়ার্টার। তারপর আমার সিলেকশন হয় আইসিডিএস সুপারভাইজার 2019, সেটাতে আমি জয়েন করিনি। তারপরে আমার সিলেকশন হয়েছে পিএসসি মিসলেনিয়াস 2019, আমি সেটাতে বর্তমানে এখন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হিসেবে কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস ডিপার্টমেন্টে কর্মরত। আমার পোস্টিং পুরুলিয়া কনজিউমার ফোরাম। জিজ্ঞাসা করবো যে আপনার আর কি গ্রাজুয়েশন সাবজেক্ট কি ছিল, আর আপনি কোন কলেজ থেকে আর কি পাস আউট হয়েছেন। আচ্ছা, আমার সাবজেক্ট ছিল ইংলিশ। ইংলিশ অনার্স করি আমি। আর আমার কলেজ ছিল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ। ঠিক আছে ম্যাডাম, আমি এবার একটু জানবো, প্রথমেই আসবো যে ক্লার্কশিপটা নিয়ে, কারণ সামনেই আর কি ক্লার্কশিপ পরীক্ষাটা রয়েছে, মিসলেনিয়াসও রয়েছে। তো আপনি দুটো এক্সাম ক্র্যাক করেছেন। তো যারা আর কি ভিডিওটা দেখছে, ডাব্লিউবিসিএস এর বিষয়টা তো অবশ্যই আসবো। তো আমি একটু জিজ্ঞাসা করবো যে আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলেন তখন মেইন আর কি টার্গেট আর কি কি ছিল, যে যে সিলেবাসটা যে থাকে, তো সেইগুলি আর কি কিভাবে আপনি কমপ্লিট করেছেন, পাশাপাশি মক টেস্ট বা আপনি কি কি সোর্স ফলো করেছেন সেগুলো একটু বলুন। হ্যাঁ, আহ, যেটা প্রিলিমস এর ব্যাপারটা বলি। প্রিলিমস এর ব্যাপারটা পিএসসি ক্লার্কশিপের ব্যাপারে বলছি। সেটা হচ্ছে যে আমরা সিভিল সার্ভিসের জন্য ডাব্লিউবিসিএস এর জন্য যা পড়াশোনা করছি সেটাই যদি আমি সিনসিয়ারলি পড়াশোনা করি, পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস ক্লিয়ার করাটা খুব একটা চাপের কিছু হবে না। তাহলে আমি মেইনলি ওই যে বলছিলাম ডাব্লিউবিসিএস ফোকাস করে পড়াশোনা করতাম। আর সত্যি কথা বলতে কি ডাব্লিউবিসিএস টা পড়াশোনা করলে পিএসসি বাকি এক্সাম গুলো মোরললেস প্রিলিমস অন্তত কভার হয়ে যায়। তাহলে সেটারই প্রিপারেশনটা আমার মূলত ছিল। এবার হচ্ছে যে আমি খুব একটা সময় সেরকম পেয়ে উঠিনি আমার 2019-এ পিএসসি ক্লার্কশিপটার জন্য, কারণ আমার ওই 18তেই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে আমি একদম শেষের দিকে মোটামুটি প্রিপারেশনটা শুরু করি। আর যতদূর আমার মনে পড়ছে ওটার প্রিলিমসটা বোধ হয় মার্চ বা এরকম করেই ছিল 2019-এর। আর 18 শেষ দিক থেকে আমি প্রিপারেশনটা শুরু করি। তাই আমি প্রথমে নিতিন সিংহানিয়ার যে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, সেই বইটা চেষ্টা করছিলাম যে আমার অন্তত প্রিলিমস এর আগে আমি শেষ করে ফেলতে পারি। বেসিকটা খুব তাড়াতাড়ি ওটাতে তৈরি হয়। ফোকাস ছিল ডাব্লিউবিসিএস টাই। আর যেহেতু ওগুলো অ্যাপিয়ার করছিলাম জানতাম সিলেবাস সেম, অসুবিধা হবে না। তাই বেসিক কিছু বইগুলো শেষ করার চেষ্টা করেছি। ম্যাথসটা একটা প্রিপারেশনে রাখতাম, প্র্যাকটিসে রাখতাম।
তো সেইভাবে পিএসসি ক্লার্কশিপটা অ্যাপিয়ার করি, ক্লার্কশিপের প্রিলিমসটা ক্লিয়ার হয়ে গেল। আর মিসলেনিয়াস এর প্রিলিমস এর ক্ষেত্রে আমি বলবো যেটা স্ট্যাটিক জিকেটা একটু বেশি দেখতে হয় সেখানে, ওখানে স্ট্যাটিক জিকেটা প্রচুর থাকে আর ম্যাথস গুলো একটু লেন্দি হয়, তাই ফার্স্ট একটু ক্যালকুলেশনের ব্যাপারটা দেখতে হবে। আর স্ট্যাটিক জিকেটা একটু বেশি করে পড়তে হবে মিসলেনিয়াস প্রিলিমস এর জন্য। আর পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস যেটা ডব্লিউবিসিএস এর জন্য যে পড়াশোনা হচ্ছে সেটার উপর ফোকাস করলেই ওটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে ক্লার্কশিপে যে তিনটে ধাপ, প্রথমে জিকে, তারপর আর কি ম্যাথ, তারপর আর কি ইংলিশ। আমি যদি আসি যে জিকের জন্য, তো সেক্ষেত্রে কি শুধু যে কোনো একটা ম্যানুয়াল বা কোনো একটা আর কি যে বুক সেটা ফলো করলে হবে, নাকি তার সঙ্গে রেফারেন্স হিসেবে আর কিছু আপনি ফলো করতে? আচ্ছা, আমার ক্ষেত্রে ওই যে বলেছিলাম আমি খুব একটা সময় করে উঠতে পারিনি তখন, তাহলে আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে ওই যে বেসিক কয়েকটা বই, নিতিন সিংহানিয়াটা আমার টার্গেট ছিল আমি কমপ্লিট করে ফেলবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা থরলি দেখতাম, ম্যাথস এর বেসিক দিকটা আমি দেখার চেষ্টা করেছিলাম, তাহলে সেইভাবেই কভার করতে গিয়ে আমার তো ওটাতেই কভার হয়ে গিয়েছিল। তো আমি বলবো যে ফলো ওয়ান বুক বাট থরলি ফলো দ্যাট, বেসিক জিনিসটা বেসিক আইডিয়াটা তৈরি হোক, তারপরে ভাস্ট পড়াশোনা করতে গেলে তো যদি কারো হাতে সময় থাকে, যার আগে থেকে প্রিপারেশনটা নিচ্ছে, তাহলে ডেফিনেটলি বেসিক বইগুলো তো ঘাঁটতেই পারে। আর এখন তো পড়াশোনা খুব ডাইনামিক হয়ে গেছে, তাহলে রিসেন্ট যা যা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা খুব চোখ কান খুলে সজাগ হয়ে আমার মনে হয় একটু পড়াশোনা করা প্রয়োজন। তাহলে যদি হাতে সময় থাকে কারো, সে ডেফিনেটলি ডেপথে গিয়ে পড়াশোনা করবে। আমার ক্ষেত্রে আমি খুব একটা সময় পেয়ে উঠেছিলাম না, তাই আমি বেসিকটা পড়েই গিয়েছিলাম, তো সেটাতেই তো কভার করতে পেরেছিলাম। আচ্ছা, আচ্ছা। আমি একটা প্রশ্ন এখানে করব শুরুতেই। ধরুন যারা প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আপনি ইংলিশের জন্য কি গাইড দেবেন? আপনার নিজের সাবজেক্ট ছিল ইংলিশ। ৩০ টা যে নাম্বার, কারণ মানে যারা প্রিপারেশন নেয় প্রত্যেকেই ম্যাথ বা জিকে তে মোরাল মানে ভালোই আর কি ঠিকঠাক আর কি হয়ে যায়। কিন্তু সমস্যা হয়ে যায় ইংলিশে। তো সেখানে আর কি ৩০ নম্বরের যে তার জন্য আপনি কি সাজেস্ট করবেন? আচ্ছা, ইংলিশে বেসিক যেটা গ্রামারটা বিল্ড আপ করার জন্য বা ইভেন ডেসক্রিপটিভের জন্য আমি বলবো বিগিনার্স এর জন্য পিকে দে সরকার একটা আইডিয়াল বুক। পিকে দে সরকার যে কেউ অনায়াসে ফলো করতে পারে। ডেসক্রিপটিভের জন্য ভালো রকম প্র্যাকটিস হয়ে যাবে, বইটা ভীষণ ইজি ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো তুলে ধরা, খুব হেল্পফুল, সেটা ফলো করতে পারা যেতে পারে। আর সাথে আরিহান্তেরটা যদি কেউ ফলো করতে চায়, তাহলে সে ইংলিশ বইটাও ফলো করতে পারে গ্রামারের। তবে আমি বলবো যে কোনো একটা বই থরলি ফলো করুক, বেশ গল্পের ছলে একটু ইংলিশটাকে নিক। গ্রামারকে অনেকে খুব ভয় পায়, খুব চাপ নিয়ে নেয়, তাহলে একটু গল্পের ছলে একদিন হয়তো একটুখানি ইংলিশটাকে ডেইলি রেগুলার বেসিসে একটা কালচারে রাখতে হবে। যার যেই সাবজেক্টে ভীতি, সেটাকে যদি রোজ যদি সে 1 ঘন্টা করেও সময় দেয়, তাহলে হয়ে যাবে। ইংলিশের ভীতিটা কাটানোর জন্য সেটা কিন্তু সারা বছরের একটা প্র্যাকটিসে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসটা রিকভার হয়ে যাবে। বললেন। তো আমি আরেকটা প্রশ্ন করবো যে সামনে আর কি রয়েছে ক্লার্কশিপ পরীক্ষা, যেটা এখন আর কি সকলেরই আর কি পাখির চোখ বলা চলে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ওভারঅল আর কি যদি বলতেন কিছু, যারা আর কি প্রিপারেশন নিচ্ছে তাদের, তাহলে একটু হেল্প। হ্যাঁ, ক্লার্কশিপের ক্ষেত্রে যেটা বলবো যে আশা করছি সবাই ফর্ম ফিল আপটা খুব সিনসিয়ারলি করেছেন। মানে যেটা এই প্রসঙ্গে আমি বলি, আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে প্রেফারেন্স দেওয়ার সময় সেক্রেটারিয়েট, রিজিয়নাল, ডিরেক্টরেট, তারপর রিজিয়নাল, এই সিকোয়েন্সটা ফলো করা উচিত। আমার ক্ষেত্রে অনেকে কি হয়, রিজিয়নাল ভাবে তাহলে বোধহয় হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হবে, সেটা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে ফেলে। এই ভুলটা যেন কেউ না করো। তাহলে যদিও এখন আর কি ফর্ম ফিল আপের ব্যাপারটা তো ওভার হয়ে গেছে, তবুও বলে রাখি ফার্দার কারো ইনফরমেশনের জন্য পরবর্তীকালে সিকোয়েন্স যেন থাকে: সেক্রেটারিয়েট ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড ডিরেক্টরেট, থার্ড রিজিয়ন। এই তিনটে প্রেফারেন্স হচ্ছে, আমি শুরুর ক্ষেত্রে বলছি, এইটা দিয়ে যেন সব একটা করে। তারপরে কিন্তু আমি পরীক্ষার ব্যাপারে বলি, বেসিক বইগুলো ফলো করুক জিকের জন্য, ম্যাথসটা ফলো করো, ইংলিশটা বললাম বেসিক গ্রামারটা ধরে ধরে যেন সেটা ফলো করা হয়, গ্রামারে যা যা সিলেবাসে রয়েছে সমস্ত কিছু। ম্যাথসটা প্র্যাকটিসে রাখতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা বললাম যে একটু থরলি ভালো করে ফলো করতে। আর চেষ্টা করতে হবে যেন আমি একটা ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটেম্পটস করে আসতে পারি, কারণ আমার প্রিলিমস এর মার্কসটা তো অ্যাড হয়, এটা তো শুধু কোয়ালিফাইং এর নেচার নয়। তাহলে কেউ যদি মার্কসটা একটু বেশি করে রাখতে পারে, তাহলে মেন্সে যদি একটু কোনো কারণে
নাম্বারটা কম হয়ে যায়, তাহলে কি ব্যালেন্স হয়ে যাবে দুটো মার্কস মিলে। মানে আমার একটা খুব বড় অপরচুনিটি এটা, যে আমি দুটো সুযোগ পাচ্ছি, হয় প্রিলিমস দিয়ে কভার করার একটা সুযোগ পাচ্ছি, না হয় মেন্স দিয়ে। তাহলে আমি বলবো যে তাই বলে আমি বেশি নেগেটিভ অ্যাটেম্প্ট করে চলে আসবো সেটা যেন না হয়। যেটাই করব কিন্তু আমার একটা টার্গেট থাকবে, আমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আর কি অ্যাটেম্প্ট করে আসতে পারি। এরপর মেন্স এর ব্যাপারে যাই। মেন্স এর ক্ষেত্রে হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে। মেন্স এর ক্ষেত্রে চাপটা যেখানে, সেটা হচ্ছে ওই টাইমের মধ্যে লিখে আসাটা। আমাদের স্যার বারবার বলতেন যে টাইমে যে যদি সবকটা লেখা লিখে আসতে পারে, তাহলেই সে কিন্তু মেন্স কোয়ালিফাই করে যাবে। অনেকে টাইম ম্যানেজমেন্টটা পারে না, তাই আমি বলবো যেটা আমি করতাম, আমি স্টপ ওয়াচ চালিয়ে হোক বা ফোনে টাইমার সেট করে হোক, একদম 1 ঘন্টা ধরে টপিকস গুলো আগে বা কোয়েশ্চেন গুলো আগে থেকে শর্ট আউট করে রাখতাম, যে এই 6টা প্রশ্ন আমি 6টা আনসার লিখবো একদম স্টপ ওয়াচ চালিয়ে, আমি উইদিন স্টিপুলেটেড টাইমের মধ্যে শেষ করতে পারছি কিনা। এই প্র্যাকটিসটা যেন প্রিলিমস হয়ে যাওয়ার পর সবাই যেন প্রিলিমস এর পর থেকেই শুরু করে দেয়। ডেসক্রিপটিভ পড়াশোনা তো বিফলে যায় না, সেটা সিভিল সার্ভিসেও কাজে লেগে যাবে, অন্য যে কোনো পরীক্ষায় কাজে লেগে যাবে। তাই এইটা প্রিলিমস হওয়ার পরে পরেই যেন সবাই শুরু করে দেয়। টাইমার দিয়ে নিয়ে প্র্যাকটিস করাটা খুব প্রয়োজন। দেখা যাবে যে লেখাগুলো সবাই লিখতে পারবে, কিন্তু ওই টাইমের মধ্যে কমপ্লিট করে আসাটাই এখানে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে ম্যাডাম, ওভারঅল আমরা জেনে নিলাম সব। এবার আমার একটা কোশ্চেন রয়েছে। যখন আর কি আপনি সিলেক্ট হয়ে গেলেন, প্রিলিমস মেন্স আপনি কোয়ালিফাই হয়ে গেলেন, তারপরে যে একটা ধাপ থাকে টাইপিং টেস্ট, তো সেই বিষয়টা একটু শেয়ার করুন, সেই অভিজ্ঞতাটা। হ্যাঁ, টাইপিং টেস্টের ব্যাপারে বলি, আমি তো যেরকম আর কি একটু বোধহয় ভুল পথে এগোচ্ছিলাম, আমি টাইপিংটা প্রথম থেকে গুরুত্ব দিই। তখন আমার বাকি মেন্স গুলোও ছিল, আমি সেই দিকেই একটু বেশি ইন্ডালজড হয়ে পড়েছিলাম। তো তাহলে আমার এক ফ্রেন্ড বলেছিল যে তুই কি এখন টাইপিং শুরু করে ফেলেছিস? দিয়ে আমি তো বলছিলাম না। ওর তখনই 27 স্পিড উঠে গেছে। ও আমাকে বললো এখন থেকে শুরু কর, নইলে কিন্তু যখন টাইপিং এর ডেট পড়ে যাবে বা কাছে চলে আসবে, টাইপিং এর স্পিডটা তখন কিন্তু রপ্ত করা যাবে না ওইটুকু সময়ের মধ্যে। তাই আমি বলবো মেন্স মোটামুটি হতে হতেই টাইপিং এর প্রিপারেশনটা শুরু করে দিতে। আমি যেটা করতাম, আমার এর আগে সেরকম কম্পিউটারে টাইপিং করার সেরকম অভ্যেস ছিল না। আমার বাড়িতে ল্যাপটপ ছিল, আমি একটা কিবোর্ড কিনে আনি, দিয়ে সেই কিবোর্ড কানেক্ট করে হার্ড কপি সফট কপি বোথ প্র্যাকটিস করেছি। কারণ আমাদের সময় একটা কনফিউশন ছিল যে হার্ড কপি দেখে টাইপ করতে হবে নাকি কম্পিউটার স্ক্রিনে দেখা থাকবে সেটা দেখে দেখে টাইপ করতে হবে। তাই আমি দুটোতেই কিন্তু প্র্যাকটিস করেছি, যে যেটাই হোক না কেন অসুবিধা। বেঙ্গলি টাইপিং এ বোধহয় অভ্র কিওয়ার্ডটা কিপ্যাডটা দিয়ে করতে হয় প্র্যাকটিসটা, আর ইংলিশে যেরকম আমরা কিওয়ার্ডটি দিয়ে করি সেটা দিয়ে। তো টাইপিংটা বলবো আগের থেকেই প্র্যাকটিস করতে, আদারওয়াইজ সেই স্পিডটা তোলাটা কিন্তু খুব, মানে অ্যাকিউরেসি মেনটেন করে স্পিড তোলাটা একটু চাপের বিষয়। তো আমি একটু যেহেতু টাইপিংটা পরে শুরু করেছিলাম, তাই আমাকে রেগুলার বেসিসে অন্তত 5-6 ঘন্টা টাইপিং এর পিছনে দিতে হতো। তাই টাইপিং এর ব্যাপারটাও একটু আগের থেকে প্র্যাকটিস করে রাখা ভালো। আমার অনেক ফ্রেন্ডরা ফোনে যেরকম কিবোর্ড কানেক্ট করে করেছে, যার যেটা প্রেফারেবল, যার যেটা ইয়েতে। আরেকটা যেটা আমি সাজেস্ট করব, আমি করতাম, কারণ আমার তো ফেদার টাচ কিবোর্ড, যেটা আমি জেব্রনিক্স এর কিনলাম, সেটা সুন্দর সফট টাইপিং। এবার দেখা গেল যেখানে আমাকে টাইপিং করতে দেওয়া হয়েছে অনেকের হয় হার্ড কিবোর্ড, এবার যে ফেদার টাচে করে অভ্যস্ত তার হার্ড কিবোর্ড দিলে কিন্তু হাত চলবে না। তাহলে আমি সেটা কি করে প্র্যাকটিস করব? আমি মাঝে মাঝে 2-3টে সাইবার ক্যাফেতে চলে যেতাম, তাদেরকে ওই 1 ঘন্টা কি 2 ঘন্টার হিসেবে একটা পেমেন্ট করতাম, তাদের কাছে গিয়ে আমি তার কিবোর্ডে কম্পিউটারে প্র্যাকটিস করতাম। তাহলে এটাতে কি হয় যে বিভিন্ন রকম কিবোর্ডে বিভিন্ন রকম মেশিনের সামনে বসে আমি একটা প্র্যাকটিস আগের থেকে করে রাখছি। তাহলে যখন আমাকে পরীক্ষাতে হার্ড কিবোর্ড দেওয়া হোক কি সফট দেওয়া হোক, আমার যাতে কোনো অসুবিধে না হয়। না, আচ্ছা। খুব ভালো লাগলো। এই ব্যাপারগুলো একদমই নতুন। এর আগে হয়তো অনেকেই এই বিষয়টা জানতো না। আচ্ছা ম্যাডাম, আপনার এক্সামটা কোথায় হয়েছিল, ওই টাইপিং টেস্টটা? টাইপিং টেস্টে আমাদের হয়েছিল সল্ট লেকে। আহ এই মুহূর্তে মনে পড়ছে না আমার সেন্টারটার নাম। মানে কলকাতার সাইডে সল্ট আর কি। লেকের কোন একটা, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওখানেই হয়, আচ্ছা, আচ্ছা। ওখানেই হয়। ঠিক আছে। এবার আমি একটা বিষয়ে আচ্ছা, আসবো। হ্যাঁ ম্যাডাম বলুন। হুম,
হ্যাঁ, আমি টাইপিং এর ব্যাপারে একটা কথা বলি, যেটা আমিও ফলো করতাম, সবার আশা করি কাজে দেবে। সেটা হচ্ছে যে যখন আমি বাড়িতে প্র্যাকটিস করতাম একটা সার্টেন টাইমের পর, তখন ইউটিউবে বেশ কয়েকটা জায়গায় আমি দেখেছিলাম যে হলে একটা কিবোর্ডের খুব খটখট খটখট আওয়াজ আসে যখন সবাই একসাথে টাইপ করবে। তো সেই আওয়াজটাতে আমরা ঘরে একান্তে বসে করছি, সেই আওয়াজটার সাথে আমরা কিন্তু অ্যাকাস্টম নই। তাহলে অনেক সময় হলে আমরা ঘাবড়ে যেতে পারি। তাহলে আমি কি করতাম, সেই যে কিবোর্ড টাইপ করার একটা শব্দ, ফোনে সেই শব্দটা আমি চালিয়ে নিতাম, আচ্ছা। সেই সাউন্ডটা অন করে, যাতে করে আমার মনে হয় যে আমার একটা হল লাইক একটা অ্যাটমসফিয়ার আমি আগের থেকে তৈরি করে রাখতাম, যে সেদিন যেন ওই শব্দে আমি ঘাবড়ে না যাই। তাহলে সেটা চালিয়েও আমি কিন্তু প্র্যাকটিস করতাম। খুব ভালো লাগলো ম্যাডামের কাছ থেকে অনেক বিষয়টা আর কি জানা। একটা প্রশ্ন আমি করব এরপরে। তো আপনার যখন আর কি মানে টাইপিং টেস্ট আপনি কোয়ালিফাই করে গেলেন, তারপর যে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট যে বের হয়, তো সেখানে আর কি অনেকেই আর কি অনেক রকম পোস্ট পায়। অনেকে আর কি যারা সেক্রেটারিয়েট ভালো স্কোর থাকে তারা সেক্রেটারিয়েট পায়, যারা একটু কম তারা ডিরেক্টরেট পায়। তো এক্ষেত্রে আপনি প্রথমে যে প্রশ্নটা আর কি মানে আপনি যে উত্তরটা দিলেন যে প্রেফারেন্স, সেক্ষেত্রে কি হয়, যারা মানে যদি আর কি কেউ রিজনাল আর কি ফার্স্ট চয়েস দিয়ে রাখে, সে যদি আর কি খুব ভালো স্কোর করে তাহলে কি তাকে রিজনালি দেওয়া হবে, সে সেক্রেটারি পাবে না? একদমই তাই। যেরকম আমার কিন্তু র্যাঙ্ক ভালো ছিল, স্কোর ভালো ছিল, আমার কিন্তু ফার্স্ট প্রেফারেন্স ছিল ডিরেক্টরেট। মানে আমি সেই নাম্বারে র্যাঙ্কিং এ আমি অনায়াসে সেক্রেটারিয়েট পেতাম, কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল ডিরেক্টরেট। তাই আমি কিন্তু ডিরেক্টরেটেই পেয়েছি। তাই যে কেউ যদি তার ফার্স্ট প্রেফারেন্স যেটাই দেওয়া থাকে, সাপোজ রিজিওনাল দিয়ে রাখলো, তার র্যাঙ্কিং খুব ভালো, স্কোর খুব ভালো, তাকে কিন্তু তার ফার্স্ট প্রেফারেন্সই দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তাহলে প্রেফারেন্স ঠিক চেঞ্জ আছে। করা যায় না, হ্যাঁ হ্যাঁ, একদম পরে আর এটা। চেঞ্জ করা যায় না। হুম, সেটাই। হুম। আচ্ছা, এই যে সেক্রেটারিয়েট যে পোস্ট গুলো, তো সেখানে প্রমোশনও শুনেছি অনেক তাড়াতাড়ি হয়। তো সেইগুলো কি পুরোটাই আর কি কলকাতা লাগোয়া যে অফিসগুলো সেখানেই সব সেক্রেটারিয়েট? হ্যাঁ, সেক্রেটারিয়েটের পোস্টিং কলকাতাতেই। আচ্ছা ডিরেক্টরেটও মোরলেস কলকাতা ঘেঁষা, একটু ডিস্ট্রিক্টেও হতে পারে, আর রিজিওনালে আচ্ছা একদম ডিস্ট্রিক্ট লেভেলে, রুট লেভেলের অফিসগুলো আচ্ছা। হয়। তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্টে মানে রিজনাল যে পোস্ট গুলো সেগুলো কি ডিএম অফিস, এসডিও অফিস এইগুলোতেই কি হুম, হয় নাকি? আচ্ছা হতে পারে, হতে পারে। ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করছে। কারো যদি পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টে হয়, তাহলে সে বিডিও অফিসে পোস্টিং পাবে। আচ্ছা। কারো সাপোজ পিডব্লিউডি তে হলো, তাহলে পিডব্লিউডি অফিসে সে পোস্টিং পাবে। তা ডিপেন্ড করছে যে সে কোন ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছে, সেই ওয়াইজ অফিসে পোস্টিং হবে। আচ্ছা আচ্ছা। তো এটা পুরোপুরি নাম্বার ওয়াইজ, মানে নাম্বার যেমন আর কি যার থাকবে সেরকম ভাবে তাদের আর কি ঠিকঠাক হবে। হ্যাঁ, কে কোন ডিপার্টমেন্টে পাচ্ছে এটা আমাদের হাতে থাকে না। আচ্ছা যেমন আমি পিডব্লিউডি তে পেয়েছি, এটাতে কিন্তু আমার কোনো রকম আমার কোনো ভূমিকা নেই। বুঝতে শুধুমাত্র পারছি। আমার ভূমিকা সেই জায়গাতে আছে যে সেক্রেটারিয়েটে হবে নাকি, মানে আমি প্রেফারেন্সটা কি দিয়েছি। আমার যদি আচ্ছা। ভালো স্কোর থাকে তাহলে আমার ফার্স্ট প্রেফারেন্সই আমাকে দেওয়া হবে, কিন্তু কার কোন ডিপার্টমেন্টে হবে সেটা পুরোপুরি পিএসসি ডিসক্রিপশন। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক আপনি পুরো বিষয়টা আর কি তুলে ধরলেন। আশা করছি সকলের খুব এটা হেল্প হবে।